আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ব্যাচ শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? তো তোমাদের মধ্যে একজন শিক্ষার্থী সাধারণ গণিত 15 অধ্যায়ের উপর একটা ক্লাস নিতে বলেছো। তো ইনশাল্লাহ আজকে ক্লাসটি শুরু হতে যাচ্ছে। তো তোমাদের এই 15 অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বিশেষ করে প্রিটেস্টের জন্য। ঠিক আছে, এসএসসি তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, এই তোমাদের এই শর্ট সিলেবাসে মানে এসএসসি 26-এ কিন্তু এই অধ্যায়টা ছিল না, তবে এসএসসি 27-এর জন্য কিন্তু এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাস থেকে 100% তোমাদের প্রিটেস্টে একটা সিকিউ কমন আসবেই আসবে, 100% আসবে, একদম গ্যারান্টেড। তো ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখো, কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আমাদের এই অধ্যায়টা হলো মূলত ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য সম্পাদ্য। তো এখানে মূলত বিশেষ করে ক্ষেত্রফল সংক্রান্ত যে উপপাদ্য, এটাই পরীক্ষা বেশি আসে, মানে উপপাদ্য অংশটাই পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, তো আজকে আমরা উপপাদ্য নিয়ে আলোচনা করব। এখন আমি বলি, আমাদের প্রথমে যেটা আছে, একদম প্রথমে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, পিথাগোরাস উপপাদ্য সম্পর্কে জানি, কিন্তু এটার যে প্রমাণটা আছে, এটা প্রমাণটা করতে অনেকে ভয় পায়, অনেকে বুঝে না, অনেকে দেখা যায় মুখস্থ করে যায়। কারণ এই পিথাগোরাস উপপাদ্য এটা 100% পরীক্ষা আসবে, 100% আসবে, এটা 100%। সেজন্য বেশিরভাগ শিক্ষার্থী এটা মুখস্থ করে চলে যায়, না বুঝে। তো এখন কথা হলো, মুখস্থ করলে তার জিনিসটা হলো তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তো এইটা যদি তুমি বুঝতেছো, তোমাকে জাস্ট একটা জিনিস সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। সেটা হলো কি? সেটা হলো, আমি যদি একটু বলি, ধরে নাও আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, এইটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এখন আমি একই ভূমির উপর একই ভূমির উপর একই ভূমির উপর একটা ত্রিভুজ ক্ষেত্র অঙ্কন করলাম, মানে মানে আয়তক্ষেত্রের ভূমি আর ত্রিভুজ ক্ষেত্রের ভূমি সেম। ঠিক আছে, কথা বুঝো। আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, তারপর আমি এই আয়তক্ষেত্রের ভূমির উপর একটা ত্রিভুজ ক্ষেত্র অঙ্কন করছি। তবে হ্যাঁ, ত্রিভুজটা আয়তক্ষেত্রের বাইরে যেতে পারবে না, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হতে হবে। তাহলে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই অবশ্যই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। বা উল্টা করে যদি বলি, ত্রিভুজ ক্ষেত্রটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। জাস্ট এই সত্যটা তোমার যদি মাইন্ডে থাকে, এই শর্ত দিয়ে ইনশাল্লাহ আমরা এই যে পিথাগোরাসের যে উপপাদ্য, ক্ষেত্রফল সংক্রান্ত যে উপপাদ্য, এটা আমরা খুব সহজে প্রমাণ করে ফেলতে পারবো। ঠিক আছে, জাস্ট এই সত্যটা তোমরা মনে রাখবে। তারপর আমি সত্যটা লিখে দিচ্ছি, একটু লিখে নাও। কি বললাম? একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, সমান্তরাল সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রে, আমি সামান্তরিক লিখবো, কারণ আয়তক্ষেত্র তো একটা সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ, বা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। ঠিক আছে, কারণ দেখো, আয়তকে আমি সামান্তরিক বলতে পারবো, বর্গকেও সামান্তরিক বলতে পারবো, তারপর রম্বসকেও সামান্তরিক বলতে পারবো। কারণ সামান্তরিকের বিশেষ যে বৈশিষ্ট্যটা, সেটা হলো সমান্তরাল বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হবে। সামান্তরিকের সমান্তরাল বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। সেসব করলে বর্গ বলো, আয়ত বলো, রম্বস বলো, আয়ত, ঠিক আছে, সামান্তরিক প্রত্যেকটা সমান্তরাল বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আয়তক্ষেত্র একটা বিশেষ সামান্তরিক, বর্গক্ষেত্র একটা বিশেষ সামান্তরিক, রম্বস একটা বিশেষ সামান্তরিক। ঠিক আছে, আয়তক্ষেত্র বিশেষ সামান্তরিক কারণ এটার কর্ণদ্বয় হলো সমান। ঠিক আছে, তারপর বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু সমান এবং কর্ণদ্বয় সমান। আর রম্বসের যে সত্যটা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা একটা বিশেষ সামান্তরিক। তবে সবগুলোকে আমরা একটা নামে ডাকবো, সেটা হলো সামান্তরিক। সেজন্য একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। জাস্ট এই সত্যটা মাইন্ডে রাখলে আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আপাতত এটা চলে যাক।
এটা তো আমরা মোটামুটি বুঝাই ফেলছি, এটা চলে যাক। তো আমরা প্রথমে যেটা কাজ করব, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এই বাস, এই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমাকে মূলত প্রমাণ করতে বলছে কি, এই যে দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজ, মানে অতিভুজ কোনটা, এটা অতিভুজ কোনটা, এটা এসি। তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমি এটার উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এটার উপর একটা মোটামুটি আমি যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা অপর দুই বাহু মানে এবি, অপর দুই বাহু এবি আর বিসি, এই যে, তাহলে দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তার মানে এই বর্গক্ষেত্রটা এই দুইটা বর্গক্ষেত্রের সমষ্টি সমান হবে। সহজ ভাষায় বললে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো আমরা এখন চিত্রটা অঙ্কন করে ফেলবো। দেখো আমাদের কেন যে কাজটা করতে হবে, দেখো আমি একটু কাজ করব, এটাকে একটু উল্টাই দিব, দিলাম। এই তোমাদের বইতে এভাবে চিত্রটা অঙ্কন করা আছে, ঠিক আছে? এভাবে আঁকলে একটু বেটার আর কি, প্রমাণ করতে সুবিধা। ধরো আমি এটার নাম দিলাম এসি, এটার নাম দিলাম বি, ঠিক আছে? তুমি এবিসি একটা দিলে দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন আসো আমি যে কাজটা করব, এখানে যে তিনটা বাহু দেখতেছে, তিনটা বাহুর উপর তিনটা বর্গক্ষেত্র অঙ্কন করব, তিনটা বাহুর উপর তিনটা বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে এটার উপর আঁকি, এই, ঠিক আছে? ধরুন এটা একটা বর্গক্ষেত্র, তারপর এবি এর উপর আঁকবো একটা, अल्लाह अल्लाह छूमा। अरे भाई मैंने क्या किया उस दिन, तो सबके सामने भाग अर्जुन भाग कर क्या चिल्ला रहे थे, बेकार की बात है। मैंने कुछ नहीं किया। বাস, আপাতত আমি তিনটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, একটু 19-20 হতে পারে, তোমরা একটু মাপ দিয়ে নিবে, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব, এদের নামগুলো আমরা পরে দিব। দেখো এখন মেইন কথা কি, দেখো এই দুইটা বর্গক্ষেত্র, এই দুইটা বর্গক্ষেত্র এই একটা বর্গক্ষেত্রের সমান করছে, এই দুইটা বর্গক্ষেত্রের সমষ্টি এই একটা বর্গক্ষেত্রের সমান, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, এই যে আমার যে বর্গক্ষেত্রটা আছে এটাকে আমরা দুটি ভাগে বিভক্ত করব, জাস্ট দুইটা অংশে বিভক্ত করব। জাস্ট এখান থেকে আমরা বি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব, বাস। দেখো লম্ব অঙ্কন করলে আমার এই বর্গক্ষেত্রটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। কয়টা অংশ? দুইটা অংশে কিন্তু বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে? এখন তুমি যদি এই আয়তক্ষেত্রটা এই বর্গক্ষেত্রের সমান প্রমাণ করতে পারো, আর এই আয়তক্ষেত্রটা এই বর্গক্ষেত্রের সমান প্রমাণ করতে পারো, তাহলে তো হয়ে গেল এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটা এই দুইটা বর্গক্ষেত্রের সমষ্টি সমান। এটাই কাজ, এটাই করতে হবে আমাদের, এখানে মেইন কাজ করতে হবে এটা। এখানে আমি এই বর্গক্ষেত্রকে দুইটা অংশে বিভক্ত, কেন দুইটা অংশে বিভক্ত করবো? কারণ আমি ডিরেক্ট তো আর একটা সমান দুইটার সমষ্টি সমান তো একটা করতে পারি না, সেজন্য আমি কি করছি, বড় যেটা আছে এটাকে দুইটা অংশে বিভক্ত করছি, দুইটা আয়তক্ষেত্র পাইছি। এখন এই আয়তক্ষেত্রটা যদি এই বর্গক্ষেত্রের সমান হয় এবং এই আয়তক্ষেত্র যদি এই বর্গক্ষেত্রের সমান হয়, তাহলে এই দুইটা আয়তক্ষেত্র মানে একটা বর্গক্ষেত্রের সমান হবে এই দুইটা বর্গক্ষেত্রের সমষ্টি, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে, এই যে আমরা কিছুক্ষণ আগে একটা শর্ত পড়েছি, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একটা আয়তক্ষেত্র বা একটা সামুদ্রিক ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। এখন আমাকে কি করতে হবে, এখানে এমন দুইটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যে ত্রিভুজ দুইটা একই ভূমির উপর অবস্থিত হবে, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয়, তাহলে এই বর্গক্ষেত্র ওই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ হবে, এই আয়তক্ষেত্র ওই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ হবে। এখন তোমার কাজ কি, ওই দুইটা ত্রিভুজকে সর্বসম করা, ওই দুইটা ত্রিভুজকে সর্বসম করা, ওই দুইটা ত্রিভুজকে সর্বসম করতে পারলে তুমি এই আয়তক্ষেত্র এই বর্গক্ষেত্র সমান প্রমাণ করে ফেলতে পারবে। এটাই কাজ, এটাই কাজ, আর কিছু না। তাহলে আমি কি করব, দুইটা ত্রিভুজ ক্ষেত্র অঙ্কন করব। এই এই দেখো, আমি এটা যোগ করে দিব, একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো সবাই। দেখো এখানে একই, দেখো একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এই যে ত্রিভুজ ক্ষেত্র,
এবং একই ভূমির উপর অবস্থিত। দেখো একই ভূমির উপর অবস্থিত মানে বর্গক্ষেত্রে যেটা ভূমি, ত্রিভুজ ক্ষেত্রে ভূমিও সেটা, আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, দেখতেছো? এই দেখো আমি এটাকে বাড়াই দিলাম। দেখো এই ত্রিভুজের উচ্চতা এটা একটা সেম কিনা দেখো, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, বাস একটা করে ফেলছি, একটা হয়ে গেছে, একটা হয়ে গেছে। এবার দেখো আমি আর একটা আঁকবো। এবার আমি বি থেকে যোগ করে দিব। এবার এই যে এই যোগ করলাম। ঠিক আছে, এই তাহলে এখন দেখো তো এটা সেম কিনা দেখো তো, একই সমান্তরাল যুগল মানে দেখো একটু খেয়াল করো, এটা আর এটা একই সমান্তরাল যুগল এবং একই ভূমির উপর অবস্থিত, একই ভূমির উপর অবস্থিত। খেয়াল করছো, একই ভূমির উপর অবস্থিত। ঠিক আছে, তো এবার আমি একটু নামগুলো একটু দিয়ে দিই, সুন্দরভাবে নামগুলো দিয়ে দিই। ঠিক আছে, নামগুলো দিয়ে দিই তাহলে। ধরো এটার নাম দিলাম কি লাম, এটার নাম দিলাম আমি চুলি লিলি লিমি চি 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 চি। এটার ধরো নাম দিব আমি এ সি, এটা বি, হ্যাঁ ধরো এটা এম, এটা এল। ঠিক আছে, এটা ধরো ডি দিলাম, ই দিলাম, এফ দিলাম, জি দিলাম, এইচ দিলাম। ঠিক আছে, তারপর এটা ধরো আই দিলাম। ঠিক আছে, আর আছে, আর আপাতত নাই, বাস আমি নামকরণ তুমি তোমার মতো করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাস। তো এখন দেখো এটা হলো আমাদের মোটামুটি চিত্র। এখানে মেইন কাজটা হলো তোমাকে দুইটা ত্রিভুজ ক্ষেত্র সর্বসম করা, মেইন কাজটা ত্রিভুজ ক্ষেত্র সর্বসম করা। আর একটা সত্য তো আমি করেই, মানে একটা সত্য অ্যাপ্লাই করেই তো আমি এখানে চিত্রটা আঁকছি, ওই সত্যটা বুঝেই তো আমি চিত্রটা আঁকছি যে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একটা আয়তক্ষেত্রে একটা ত্রিভুজ ক্ষেত্রে দ্বিগুণ হবে। ওইভাবে আমি দুইটা ত্রিভুজ অঙ্কন করছি যারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, একই ভূমির উপর অবস্থিত হবে। ঠিক আছে, এবার আমি একটু বিষয় নির্বাচনটা অঙ্কন করে ফেলি। সবাই একটু বিষয় নির্বাচনটা লিখো। বিষয় নির্বাচন কি দেখো, এখানে কিন্তু ত্রিভুজ কোনটা সেটা আমাকে নির্দিষ্ট করে দেয় না, সো আমরা মনে করে দিয়ে লিখবো। ঠিক আছে, বিশেষ নির্বাচন, তাহলে লিখি দেখো, মনে করি, মনে করি, মনে করি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি এ, এসি অতিভুজ, এসি অতিভুজ। ঠিক আছে, মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এসি অতিভুজ। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে বাস। এটা হলো আমাদের প্রমাণের অংশটুকু। এবার আমরা অঙ্কনটা করব। অঙ্কন আমরা যা যা আঁকছি সেগুলো লিখবো, অঙ্কনটা করব। আমরা যা যা করছি দেখো কি কি করছি। আমরা প্রথমে তিনটা বর্গক্ষেত্র অঙ্কন করছি, এবি বিসি এসি। তো আমরা লিখি এবি বিসি ও এসি এর উপর, এসি এর উপর যথাক্রমে, যথাক্রমে, যথাক্রমে এবি বিসি এসি এর উপর যথাক্রমে এবি জিএফ, তারপরে বিসি এইচ আই, বিসি এইচ আই এবং এবং এসি ইডি, এসি ইডি তিনটি বর্গক্ষেত্র অঙ্কন করি। তাহলে আমরা প্রথমে এই কাজটা করছি, এই কাজটা লিখছি এবি বিসি এসি এর উপর যথাক্রমে এবি জিএফ বিসি এইচ আই এবং এসি ইডি তিনটি বর্গক্ষেত্র অঙ্কন করি বাস। এরপরে কি করছি, এরপরে আমরা একটা লম্ব অঙ্কন করছি। ঠিক আছে, আমরা লম্ব বলতে বিএল, একটা বিএল আঁকছি, বিএল সমান্তরাল এডি ও সি আঁকি, মানে এডি ও সি এর সমান্তরাল কিন্তু আমরা বিএল অঙ্কন করছি। তো আমি এক কথা লিখতে পারি
বি বিন্দু হতে, এবার লিখবো বি বিন্দু হতে, বি বিন্দু হতে, বি বিন্দু হতে, ঠিক আছে, বি বিন্দু হতে ডিই লম্ব বিএল অঙ্কন করি। যেখানে যেখানে বিএল এসি কে কোন বিন্দুতে ছেদ করছে, দেখো এম বিন্দুতে ছেদ করছে, এসি কে এম বিন্দুতে এবং দেখো ডি কে কোন বিন্দু, এল বিন্দু, ডি কে এল বিন্দুতে ছেদ করে। তাহলে যেখানে বিএল এসি কে এম বিন্দুতে এবং ডি কে এল বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, বাস। এরপরে কি করছি দেখো, এরপরে আমি এফ কমা সি যোগ করছি, বি কমা ডি যোগ করছি, তারপর কি লিখবো, এফ কমা সি এবং বি কমা ডি যোগ করি। এই আমরা মেইন কথা যা যা অঙ্কন করছি সেটাই আছে, অঙ্কন করছি প্রমাণের সাথে, ঠিক আছে, প্রমাণের সাথে আমরা অঙ্কনটা করছি। প্রথমে আমরা বর্গক্ষেত্রটাকে দুটি অংশে বিভক্ত করছি, যেহেতু এখানে আমাদের উপরে দুইটা অংশ আছে, নিচেও দুইটা অংশ হইতে হবে, সিম্পল। উপরে যেহেতু দুইটা অংশ আছে, আমার নিচেও দুইটা অংশ হইতে হবে। এরপর ওই আয়তক্ষেত্রের উপর আমরা দুইটা ত্রিভুজ ক্ষেত্র অঙ্কন করছি। আমাদের এখন কাজ কি দেখো, সিম্পল ধাপ। প্রথমে ধাপ 1 হবে এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রকে সর্বসম করা। ধাপ 2 হবে ওই যে আয়তক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ, এই আয়তক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। আর ত্রিভুজ ক্ষেত্র যদি সমান হয়ে যায় তাহলে আয়ত আর বর্গের সমান হয়ে যাবে। একইভাবে আমি এটা করে দিব, আমাকে একটা দেখাইতে হবে প্রমাণ, বাকিটা আমি অনুরূপভাবে লিখে দিব, শেষ। বোঝা গেছে? তাহলে আমরা প্রমাণটা শুরু করছি। প্রমাণটা তাহলে শুরু করছি। আমাদের এখানে এইখানে একটু বন্ধনী দিয়ে দিই। এই দেখো, তাহলে আমরা প্রমাণটা শুরু করি। প্রমাণ 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 এই ধাপ 1, ধাপ দিয়ে দিয়ে করবো, ধাপ 1, ঠিক আছে। দেখো ধাপ 1, ধাপ 1 হলো ত্রিভুজ দুইটাকে সর্বসম করা। দেখো এখানে ত্রিভুজ একটা কি এফ এসি আর একটা হলো বিএডি। ভালো করে দেখো, একটা হলো এফ এসি আর একটা হলো বিএডি। একটু সবাই খেয়াল করে দেখো, একটু সবাই খেয়াল করে, দরকার আমি চিত্রটা এখানে এঁকে তোমাদের বুঝাচ্ছি, অনেকে না বুঝতে পারো, এই জন্য আমি একটু বড় করে দেখাই, একটু বড় করে দেখাই। আগে চিত্রটা বুঝে না, এখানে চিত্রটা মেইন বুঝতে হবে, আর কিছু না। আপাতত ধরুন আমি এরকম, এই আমার ত্রিভুজ ক্ষেত্র এটা, তারপরে এই যে আগে ত্রিভুজ ক্ষেত্রটাকে একটু মার্ক করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই যে দেখো, এটা একটা ত্রিভুজ, দেখো এই যে, ভালো করে দেখো। তারপর আর একটা হলো এটা, দেখো সবাই দেখো, এখানে এই দুইটা ত্রিভুজের দেখো তো, এই দুইটা বাহু সমান না? দেখো তো, এটার নাম ধরে দিলাম আমি, এখানে নাম কি আছে সেই অনুযায়ী দিই, এফ এ সি, এফ এ সি, এফ আছে, এ আছে, সি আছে, ঠিক আছে। আর এটার নাম কি আছে? এটার নাম আছে ডিবি, ডিবি, ডিবি। দেখো এখানে এফ এসি আর বিএডি এর মধ্যে একটু খেয়াল করে দেখো, এ এফ আর এ বি দুইটা সমান, তারপর এসি আর এডি দুইটা সমান, তাহলে দুইটা বাহু সমান হয়েছে। সর্বসমতা সত্য কি? তোমাকে যে কোনো তিনটা জিনিস সমান করতে হবে। সর্বসমতা সত্য তোমাকে যে কোনো তিনটা জিনিস সমান করতে হবে, তিনটা জিনিস সমান করতে পারলে হয়ে যাবে। তিনটা বাহু কিরকম? দুইটা বাহু একটা কোণ, নয় দুইটা কোণ একটা বাহু, নয় তিনটা বাহু। তবে হ্যাঁ, তিনটা কোণ সমান করলে হবে না, তিনটা কোণ সমান করলে হবে সদৃশ কোণী। সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাতগুলো পরস্পর সমান হয়। তাহলে তিনটা জিনিস বলতে হয় দুইটা বাহু একটা কোণ সমান করো, নয় দুইটা কোণ একটা বাহু সমান করো, নয় তিনটা বাহু সমান করো। এখন আমাদের এখানে মেইন কথা হলো এফ এ আর এ বি এরা সমান, কারণ দেখো এরা একই বর্গক্ষেত্রের অংশ, এরা একই বর্গক্ষেত্রের অংশ। একইভাবে দেখো এসি আর এডিও সমান, কারণ এরা একই বর্গক্ষেত্রের অংশ বা এরা একই বর্গক্ষেত্রের বাহু, ঠিক আছে, এই জন্য সমান।
এখন বাকি রইল কি কোণ। একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, আমরা যেখানে একটু কোণের চিন্তা করি, দেখো তো এই কোণটার মধ্যে একটা হলো 90 ডিগ্রি, দেখো একটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, আর আরেকটা হলো বিএসি কোণ, এই বিএসি কোণ। একইভাবে দেখো এই সম্পূর্ণ কোণটার মধ্যে একটা 90 ডিগ্রি আর একটা হলো সেম বিএসি কোণ। তার মানে এই বিএসি কোণটা উভয়ের জন্য সাধারণ কোণ। তার মানে কি আমরা বলতে পারি না এই দুইটা কোণ পরস্পর সমান? তাহলে অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হচ্ছে, দুইটা বাহু সমান হচ্ছে, তখন আমরা বলতে পারি ত্রিভুজ ক্ষেত্র দুইটা সর্বসম। ঠিক আছে, ত্রিভুজ ক্ষেত্র দুইটা কি সর্বসম। তা সর্বসম প্রমাণ করতে এটা আমাদের এখানে কাজই হলো, এটা সর্বসমটা প্রমাণ করা, আর বাকিগুলো সহজ কাজ। ঠিক আছে, তাহলে আমরা করি প্রথমে ধাপ 1। ধাপ 1টা কি? ত্রিভুজ এফ এ সি ও ত্রিভুজ বি এ ডি কোনটা কোনটা সমান লেখো। টি 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 এই ত্রিভুজ এফ এ সি ও ত্রিভুজ বিএডি এ এফ সমান এবি, তারপরে এসি সমান এডি। এই এএফ সমান এবি, এসি সমান এডি তুমি পাশে এমনি লিখে রাখতে পারো, এরা একই ক্ষেত্রের একই বর্গক্ষেত্রের বাহু, এটা লিখতে পারো। বাস, দুইটা বাহু সমান করে ফেলছি। এবার দেখো অন্তর্ভুক্ত কোণ বিএডি, দেখো কোণ বিএডি। এবার লিখবো অন্তর্ভুক্ত কোণ বিএডি। এই যে বিএডি সমান কি লিখতে পারি দেখো, ডিএসি। দেখো প্রথমে লিখতে পারি এই ডিএসি প্লাস বিএসি, এই কোণ ডিএসি প্লাস কোণ বিএসি, এই ঠিক আছে, বা কোণ বিএডি সমান এই। দেখো এই যে তোমার ডিএসি আর এফ এ বি এরা দুইটা সমান কেন? এরা এক সমকোণ। এফ এ বি আর তোমার ডিএসি এই দুইটা কোণ সমান কিনা বলো, এই দুইটা কোণ সমান কিনা? কারণ এই দুইটা হলো সমকোণ। তাহলে আমি ডিএসির জায়গায় এফ এ বি লিখলে কি গুণা হবে? তাহলে আমি এখানে এফ এ বি লিখে ফেলি, এফ এ বি প্লাস বিএসি। কেন পাশে দিয়ে লিখে দাও? যেহেতু কোণ ডিএসি সমান কোণ এফ এ বি সমান এক সমকোণ, এটা পাশে লিখে দাও। এগুলো হলো যথার্থতা, এগুলো লিখতে হবে, মাস্ট, এগুলো লিখতে হবে। এখন সুতরাং আমরা লিখতে পারি কোণ বিএডি সমান কি লেখা যায় দেখো, এই দুইটা কোণের সমষ্টি, দেখো এই দুইটা কোণের সমষ্টি এখন আমি লিখতে পারি কি এফএসি। বাস হয়ে গেছে, এফএসি লিখতে পারি কিনা, বাস। তাহলে আমি বিএডি, দেখো বিএডি আর এফএসি এই দুইটা কোণ সমান করে ফেলছি, মানে দুইটা ত্রিভুজের দুইটা অন্তর্ভুক্ত কোণ সমান করে ফেলছি। ঠিক আছে, এখানে অন্তর্ভুক্ত লিখবো, অন্তর্ভুক্ত কোণ বিএডি সমান অন্তর্ভুক্ত কোণ এফএসি, এই দুইটা কথা লিখবো, বাস হয়ে গেছে। এখন আমি লিখতে পারি সুতরাং ত্রিভুজ এফএসি সর্বসম ত্রিভুজ বিএডি। কোন শর্তে সমান করছি? বাহু কোণ বাহু উপপাদ্য, বাহু কোণ বাহু উপপাদ্য। আমাদের অরিজিনাল প্রমাণটা আমরা করে ফেলছি, আমাদের এখন আর কাজ নাই, সিম্পল কাজ, পাস হয়ে গেছে, আমাদের প্রমাণ মোটামুটি শেষ, কাছাকাছি হয়ে গেছে। এবার আসো ধাপ 2, এবার ধাপ 2, এবার আসো ধাপ 2, এবার আমরা ধাপ 2 চলে আসবো। দেখো ধাপ 2 কি লেখা যায়, দেখো ধাপ 2 এখন একটু খেয়াল করে দেখো, এখানে যে আমাদের আয়তক্ষেত্র আছে এডিএলএম, এডিএলএম যে আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্রটা ত্রিভুজ বিএডি এই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ কিনা? কেন? এরা একই ভূমির উপর অবস্থিত, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, এই কথাটাই তোমাকে লিখতে হবে। কি লিখবো আমরা এখানে? এডি এলএম, এডিএলএম আয়তক্ষেত্র, এই যে এডিএলএম আয়তক্ষেত্র এবং ত্রিভুজ বিএডি, এডিএলএম আয়তক্ষেত্র বা আয়তক্ষেত্র এডিএলএম লিখতে পারি আমরা। প্রথমে আয়তক্ষেত্রটা লিখতে পারি, এভাবে লিখতে পারি, এভাবে আয়তক্ষেত্র এডিএলএম এবং ত্রিভুজ ক্ষেত্র
ত্রিভুজ ক্ষেত্রের নাম কি? বিএডি। বিএডি একই ভূমি, একই ভূমি, একই ভূমি, একই ভূমি, ভূমিটার নাম কি? এডি। ভূমিটার নাম কি? এডি। একই ভূমি এডি এবং একই সমান্তরাল যুগল, সমান্তরাল যুগল কি কি দেখো? সমান্তরাল যুগলটা হলো এডি আর বিএল। এডি আর বিএলটা হলো সমান্তরাল যুগল। একই সমান্তরাল যুগল এডি ও বিএল এর মধ্যে অবস্থিত। বাস। তো সুতরাং সুতরাং আমরা এখন লিখতে পারি আয়তক্ষেত্র এডিএলএম সমান 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র বিএডি। বাস। পাশের শর্ত কোনটা লিখবো? তোমাদের কিন্তু লিখে দিয়েছি আমি। পাশের শর্ত হবে কোনটা? একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ, এটা লিখে দিবে পাশে। ঠিক আছে, বাস হয়ে গেছে। আমাদের ধাপ 2 কমপ্লিট। আমাদের মোটামুটি ধাপ 2 কমপ্লিট। ঠিক আছে, এখন আসো ধাপ 3 তে আমরা কি লিখবো। দেখো ধাপ 3 তে কি লিখবো। আমি আপাতত এই অঙ্কনটা মুছে দিচ্ছি, এখানে যদি বাকি ধাপগুলো করতে হবে, বিষয় নির্বাচনের কাজ নাই। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো লিখে নিয়েছো সবাই। এখন আসো ধাপ 3। ধাপ 3 আসো। ধাপ 3 কি করবো দেখো। ধাপ 3 হলো এই বর্গক্ষেত্র। এখন দেখো এখানে বর্গক্ষেত্র কি? এ বি জি এফ। তাহলে বর্গক্ষেত্র এ বি জি এফ এবং ত্রিভুজ ক্ষেত্র নাম কি? এফ এসি। ত্রিভুজ ক্ষেত্র এফ এসি একই ভূমি, একই ভূমি কি? এফ। ভূমি কোনটা? এফ। একই ভূমি এফ ও একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল একই সমান্তরাল যুগল। সমান্তরাল যুগল কোনটা? এফ আর জিসি। এফ আর জিসি একই সমান্তরাল যুগল এফ ও জিসি এর মধ্যে অবস্থিত। এই তাহলে বর্গক্ষেত্র এবিজিএফ এবং ত্রিভুজ ক্ষেত্র এফএসি একই এবং এফ ও একই সমান্তরাল যুগল এজি ও জিসি এর মধ্যে অবস্থিত। পাস হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি কি? এখন আমরা লিখতে পারি সুতরাং বর্গক্ষেত্র এবিজিএফ সমান 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র কি? ত্রিভুজ ক্ষেত্র কি? এফএসি। প্লাস পাশের সেম শর্ত কি লিখবে? যেহেতু তোমার একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, বা সামান্তরিক ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ, কারণ বর্গ কিন্তু এক প্রকার সামান্তরিক। তাহলে এখন দেখি বলো ধাপ 4 এখানে এখানে আয়তক্ষেত্র এডিএলএম বর্গক্ষেত্র এবিজিএফ এর সমান না? দেখি বলো। আয়তক্ষেত্র এডিএলএম যেটা আছে এটা বর্গক্ষেত্র এবিজিএফ এর সমান কিনা বলো। কেন? কারণ আমি কিছুক্ষণ আগে প্রমাণ করছি ত্রিভুজ ক্ষেত্র এফএসি সমান ত্রিভুজ ক্ষেত্র বিএডি, এটা সমান প্রমাণ করে ফেলছি। সুতরাং আমরা কিন্তু লিখতে পারি এটা সমান এটা। তাহলে ধাপ কি লিখবো? ধাপ 2 ও 3 হতে পাই। এখন আমরা যেটা লিখবো ধাপ 2 ও 3 হতে পাই। 3 হতে পাই কি লিখতে পারি? আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র এডিএলএম সমান বর্গক্ষেত্র এবিজিএফ। আমি জিবি লিখে ফেলছি, এটা জিএফ হবে। সরি, এটা জিএফ হবে। এবিজিএফ, এটা হবে এবিজিএফ। বাস। তাহলে আয়তক্ষেত্র এডিএলএম সমান বর্গক্ষেত্র এবিজিএফ। বাস হয়ে গেছে।
হয়ে গেছে, আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে এখন দেখো এই আয়তক্ষেত্রটা যদি এই বর্গক্ষেত্রের সমান হয়, তাহলে অনুরূপভাবে আমরা দেখতে থাকতে পারি এই আয়তক্ষেত্রটা এই বর্গক্ষেত্রের সমান হবে। তো আমরা লেখাটা এভাবে লিখবো, ধাপ পাশে গিয়ে এভাবে লিখবো, ধাপ পাশে গিয়ে এভাবে লিখবো, ধাপ পাস, এই যে অনুরূপভাবে, অনুরূপভাবে কথাটা লেখার আগে একটা লেখা লিখতে হবে, সেটা হলো আমি এখানে যোগ যেটা করব, দেখো এখানে আমরা আগেরটা যেটা যখন প্রমাণ করছিলাম আমি কি যোগ করছিলাম, বিডি আর এফসি। আর এখন এই আয়তক্ষেত্র এই বর্গক্ষেত্রের যখন আমি সমান প্রমাণ করতে যাব আমাকে কি কি যোগ করতে হবে, দেখো একটু খেয়াল করে দেখো কি কি যোগ করতে হবে। এখানে আমাকে বি যোগ করতে হবে, দেখো আমাকে বি একটু যদি যোগ করে দেখাই হালকা করে, আমাকে বিটা যোগ করতে হবে, ঠিক আছে, বিটা যোগ করতে হবে। তারপর যেটা যোগ করতে হবে এআই, ঠিক আছে, বি আর এআইটা যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এরকম বি কমা ই এবং এ কমা আই, ডিস্টার্ব করতেছে মশা, এ কমা আই যোগ করে অনুরূপভাবে দেখানো যায় যে কি দেখানো যায়, এই যে তোমার সিইএলএম আয়তক্ষেত্র সিইএলএম সমান বর্গক্ষেত্র বিসিআইএইচ, বাস আয়তক্ষেত্র সিইএলএম সমান বর্গক্ষেত্র বিসিআইএইচ। তো এখন ধাপ 5 আর ধাপ 4 যদি আমি এখন যোগ করে দিই, ধাপ 4 এবং ধাপ 5 যোগ করে দিই, তাহলে তো আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে 6 নম্বর ধাপে আমাদের শেষ। এখন আমাদের শেষ ধাপ 6 শেষ। ধাপ 6 কি লিখবো, ধাপ 4 ও 5 যোগ করে পাই, ধাপ 4 ও 5 যোগ করে পাই। বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ, তাহলে আয়তক্ষেত্র আমি সংক্ষেপে লিখে দিচ্ছি আয়ত এডিএলএম যোগ আয়ত সিইএলএম সমান বর্গ এবিজিএফ। তোমরা কিন্তু কথাই লিখবে, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি এখানে এবিজিএফ প্লাস বর্গ বিসিআইএইচ। এখন এডিএলএম আর সিইএলএম যোগ করলে আমরা টোটাল যে পাচ্ছি বর্গক্ষেত্র যেটা পাচ্ছি, টোটাল বর্গক্ষেত্র কোনটা পাচ্ছি, এসিইডি পাচ্ছি, এসিইডি সমান বর্গক্ষেত্র এবি জিএফ প্লাস বর্গক্ষেত্র বিসি আইএইচ। বাস এখন আমরা এখান থেকে লিখতে পারি ফাইনালি যেটা লিখতে পারি সুতরাং এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্রমাণিত। বাস প্রমাণিত। বোঝা গেছে কিনা প্রমাণিত। দেখো এখানে আমি আবারও বলি, আমি এখানে মেইন কাজ কোনটা করছি, এখানে মেইন কাজ করছি হলো দুইটা ত্রিভুজ ক্ষেত্রকে সর্বসম করছি, আর এখানে একটা শর্ত কিন্তু খাটাইছি, জাস্ট একটা শর্ত, সেটা হলো একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একটা আয়তক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ, এই শর্তটা খাটাইছি। আর এই যে ত্রিভুজ ক্ষেত্র দুইটাকে সর্বসম করছি, এই কাজটাই করছি, আর কিছু না। ঠিক আছে, বোঝা গেছে কিনা? এভাবে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু সহজে প্রমাণ করে ফেলতে পারি। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা মাস্ট 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 আসবে একদম। আমি ধারাবাহিকভাবে সবগুলো ধাপ অনুযায়ী তোমাদের লিখে দিছি, অঙ্কন, বিষয় নির্বাচন, চিত্র কিভাবে আঁকবে সবগুলো দেখাইছি। তোমরা সুন্দর করে একটু আরেকবার দেখে নিবে। যদি কোনো সমস্যা থাকে, বুঝার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আমি ওই অংশটা দরকার তোমাদের আরো ভালোভাবে। এখানে কয়েকটা টপিক আলোচনা করছি, খেয়াল, যেমন দুইটা ত্রিভুজ সর্বসমতা, তারপর একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে আয়তক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ, এই জিনিসগুলা যদি কোনো বোঝার সমস্যা থাকে আমাকে বলিও, ইনশাল্লাহ আমি আবার বুঝাই দিব। ঠিক আছে, বোঝা গেছে? এরপর আমরা অনুশীলনীতে চলে যাব। ঠিক আছে, আমাদের অনুশীলনী দুই টাইপের উপপাদ্য আছে, একটা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আছে, আর একটা হলো আমাদের পিথাগোরাসের
যেটা আমরা এখন করছি পিথাগোরাস সংক্রান্ত উপপাদ্য। তো আমরা প্রথমে এই ক্ষেত্রফল সংক্রান্ত করি। এখানে দুইটা আছে, এর মধ্যে প্রথমটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আর দ্বিতীয়টা কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। ঠিক আছে, দ্বিতীয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, এগুলো অনুশীলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এগুলো তো কোথায় দিবে, এগুলো দিবে তোমার গতে। ঠিক আছে, খতে তো এটা ফিক্সড, খতে এটা ফিক্সড, গতে এগুলো দিবে। এখন দেখো কি বলছে প্রথমটা, এগুলো সহজ, এগুলো সহজ। প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। বেশি কিছু না, এখানে আমি যে কাজটা করব সেটা হলো ত্রিভুজের যে কোনো, দেখো আমরা এর আগে যেটা প্রমাণ করছিলাম সেটা কি, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে আয়তক্ষেত্রটা ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। আর তুমি যদি একই সমান্তরাল যুগল, ঠিক আছে, একই ভূমির উপর যদি 100টা ত্রিভুজ আঁকো, ওই 100টা ত্রিভুজ ক্ষেত্র কি হবে, সমান হবে কিনা। আমি একটা কাজ করি, আমি একটা সমান্তরাল যুগল এঁকে নেব, এই যে এঁকে নিলাম, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, বাস আঁকলাম। একই ভূমির উপর এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আবার একই ভূমির উপর এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আবার একই ভূমির উপর এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে অঙ্কন করলাম, এখানে অঙ্কন করলাম। সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। কেন, এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে একই সমান্তরাল যুগল, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত প্রত্যেকটা প্রত্যেকটা তোমার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, সমান হবে। ঠিক আছে, এখন আমাদের এখানে কি বলছে, ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে আমি এখানে দেখবো ভূমি একই কিনা আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত কিনা। ঠিক আছে, এটাই দেখবো। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করি। এটা একটা ত্রিভুজ, ধরো এই আঁকলাম, এটা একটা ত্রিভুজ ক্ষেত্র। মধ্যমা বলছে কি, মধ্যমা বলছে, তা মধ্যমার জন্য আমাকে মধ্যবিন্দু লাগবে। ঠিক আছে, মধ্যবিন্দু লাগবে, এই যে মধ্যমা, আমি এটা মধ্যমা ধরে নিলাম, যোগ করে দিলাম, বাস এটা হলো মধ্যমা। এটার নাম দিই এ বি সি, মধ্যমা ডি। ঠিক আছে, তাহলে দেখো একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের দুইটা ত্রিভুজ ক্ষেত্র, একটা এবিডি আর একটা তোমার এডিসি। ঠিক আছে, একটা এবিডি একটা এডিসি। এখন দুইটা ত্রিভুজের উচ্চতা তো সেম, যদি আমি উচ্চতা অঙ্কন করি, দোনোটার উচ্চতা তো সেম, দেখো দোনোটার উচ্চতা সেম। তার উচ্চতা আমি আঁকলাম এভাবে, ই দিলাম। তা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা একটু করি, একদম সহজ, একদম সহজ এটা। আমি এখানে প্রথমে বিশেষ নির্বাচন কি আঁকবো, বিশেষ নির্বাচন কি লিখবো, দেখো বিশেষ নির্বাচন এই, এখানে ত্রিভুজ কোনটা কি সেটা আমাকে নির্দিষ্ট করে না, আমি লিখবো যে ত্রিভুজ, মনে করি ত্রিভুজ এ বি সি এর মধ্যমা, ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি। ঠিক আছে, এডি প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্র এবিডি সমান ত্রিভুজ ক্ষেত্র এডিসি, এটা প্রমাণ করতে হবে, বাস এটা। ঠিক আছে, তো অঙ্কন কি করছি আমরা এখানে, অঙ্কন কি করছি দেখো তো, অঙ্কন কি করছি, অঙ্কন জাস্ট একটা ছোট্ট কাজ করছি, এই লম্ব বিসি অঙ্কন করছি, যেখানে এইটা হলো উচ্চতা, এই। ঠিক আছে, গেল। এবার আসো প্রমাণ, এই যে প্রমাণ, দেখো প্রমাণ, প্রমাণ কি করব দেখো, দেখো তো আমরা জাস্ট দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, বাস এইটুকু, জাস্ট দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে একটু করি, যে ত্রিভুজ ক্ষেত্র, এই যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান হাফ ইন্টু ভূমি কোনটা, বিডি। ত্রিভুজ ক্ষেত্রে আমি এবিসি বলতেছি, আমার এখানে দুইটা ত্রিভুজ, একটা হলো এবিডি একটা হলো এডিসি। তাহলে আমরা এবিডিটা আমি নির্ণয় করব। তো প্রথমে লিখতে পারো, আমরা জানি, এটা লিখতে পারো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল
এটা লিখতে পারো, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা না লিখলেও চলবে, অথবা তুমি পাশেও লিখে দিতে পারো, আমি তারপরে লিখে দিচ্ছি আর কি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে? এটা ধাপ একে লিখতে পারো, ধাপ এক। তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এবিডি এর ক্ষেত্রফল সমান এই হাফ ইন্টু, দেখো ভূমি, ভূমি কোনটা? বিডি, ঠিক আছে, বিডি ইন্টু উচ্চতা কোনটা? এই, ঠিক আছে। দেখো তো এখন বিডি আর সি সমান না, সরি বিডি আর সিডি সমান না, দেখি বলো তো। এখানে আমরা লিখতে পারি বা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এবিডি এর ক্ষেত্রফল সমান বিডির জায়গায় সিডি লিখলে গুণা হবে, দেখি বলো। বিডির জায়গায় যদি আমি সিডি লিখি সেটা গুণা হবে, কারণ বিডি সিডি তো সমান, যেহেতু এডি মধ্যমা, ইন্টু এই পাঠে তো লিখবে যেহেতু এডি মধ্যমা, এডি মধ্যমা হওয়ায়, এডি মধ্যমা হওয়ায় বিডি সমান কি? সিডি। এটা লিখে দিতে পারো পাশে, বাস। এখন দেখো তো হাফ ইন্টু সিডি ইন্টু এই মানে কি? ত্রিভুজ এডিসির ক্ষেত্রফল না, বা ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল সমান, এখানে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এডিসির ক্ষেত্রফল, বাস। হয়ে গেল। সুতরাং লাস্টে আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল সমান ত্রিভুজ এডিসির ক্ষেত্রফল প্রমাণিত, বাস হয়ে গেল। একদম সহজ কিনা বলো, একদম সহজ কিনা? জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফলের সত্যটা কাটাইছি, বোঝা গেছে? তার মানে আমরা একটা কিন্তু প্রমাণ করে ফেলছি, সেটা কি? ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, ঠিক আছে? আমাদের পরেরটাতে কিন্তু এই সত্যটা কাজে আসবে, পরেরটাতে আমাদের এই সত্যটা কাজে আসবে। ত্রিভুজ এবিসি এর এবি এসি বাহু দ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এক্স হয়, মধ্যবিন্দু যেহেতু এখানে আছে তার মানে এখানে মধ্যমা আসবে। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি, এই যে, এই যে ত্রিভুজ একটা অঙ্কন করলাম, এই যে অঙ্কন করলাম। তো বলছে কি ত্রিভুজ এবি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু, তাহলে এটা ধরো এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম। এবি এর মধ্যবিন্দু আমি ধরে নিলাম এটা এক্স, এটা এক্স ধরে নিলাম, আর এস এর মধ্যবিন্দু যেটা আছে এটাকে আমি ওয়াই ধরে নিলাম, বাস। এবার আমি যোগ করে দিই, তাহলে এবার যোগ করে দিই, এই যোগ করে দিলাম, বাস, এক্স ওয়াই যোগ করে দিলাম, ঠিক আছে। এবি এসি বাহুদের মধ্যবিন্দু যথাক্রমে এক্স ওয়াই, প্রমাণ করা যায় ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই। দেখো ত্রিভুজ ক্ষেত্র কি বলছে? এ এক্স ওয়াই, তাহলে তোমাকে এ এক্স ওয়াই লাগবে, এই যে এ এক্স ওয়াই। এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল 1/4 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এক্স ওয়াই কি মধ্যমা? দেখি বল, আগে বলো, এক্স ওয়াই কি মধ্যমা? বলো, এক্স ওয়াই কিন্তু মধ্যমা না। এটাকে তুমি যদি মধ্যমা বানাতে চাও, তোমাকে জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে, ছোট্ট কাজ, সেটা হলো হয় সিএক্স যোগ করতে হবে, নয় বিওয়াই যোগ করতে হবে। দেখো তো এখন এক্স ওয়াই মধ্যমা কিনা, দেখো তো এখন এক্স ওয়াই মধ্যমা কিনা, দেখো এক্স ওয়াইটা কিন্তু এখন মধ্যমার দায়িত্ব পালন করতেছে, তাহলে এখন এক্স ওয়াইটা কিন্তু মধ্যমা, মানে ওয়াই এক্সটা কি? মধ্যমা। আর ত্রিভুজ ক্ষেত্র কোনটা? তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, ত্রিভুজ এ এক্স ওয়াই আর ত্রিভুজ বি এক্স ওয়াই, এই দুইটা ত্রিভুজ ক্ষেত্র সমান কিনা? বলো, বলো, এই দুইটা ত্রিভুজ ক্ষেত্র সমান কিনা? ত্রিভুজ এ এক্স ওয়াই আর ত্রিভুজ বি এক্স ওয়াই, এই দুইটা ত্রিভুজ ক্ষেত্র সমান কিনা? কেন? যেহেতু এখানে এক্স ওয়াই যেটা আছে এটা মধ্যমা। কারণ আমরা কিছুক্ষণ আগে পড়ছি, একটা ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্র বিভক্ত করে। তাহলে আমি কি বলতে পারি না, আমি কি বলতে পারি না, এই যে তোমার এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল যেটা আছে এটা সম্পূর্ণ ত্রিভুজ যেটা এ বি ওয়াই এর অর্ধেক। খেয়াল করো এখানে যে এক্স ওয়াই যেটা আছে, আমি একটু লিখি, এই ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই যেটা আছে, একটু খেয়াল করো, এটা ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই এর অর্ধেক, ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই এর অর্ধেক, ঠিক আছে। এই দেখো এ এক্স ওয়াই যেটা আছে সেটা এ বি ওয়াই এর অর্ধেক। আবার একটু খেয়াল করে দেখো তো, এ বি সি এর মধ্যমা আমার বি ওয়াই কিনা, দেখি বলো। এ বি সি এর মধ্যমা কিন্তু বি ওয়াই, যেহেতু ওয়াই মধ্যবিন্দু, তাহলে বি ওয়াই যদি মধ্যমা হয়, তাহলে এখন আমাকে বলো এ বি ওয়াই যেটা আছে এটা ত্রিভুজ এবিসি এর অর্ধেক কিনা, কারণ এ বি ওয়াই আর বি ওয়াই সি এরা কিন্তু সমান। তাহলে এ বি ওয়াই এর ক্ষেত্রফল সম্পূর্ণ ত্রিভুজ এবিসি এর অর্ধেক কিনা?
তাহলে আমি এখানে কি লিখতে পারি না, এটা সমান হাফ ইন্টু ত্রিভুজ এবিসি, বাস প্রমাণ হয়ে গেছে। তার মানে 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি, একদম শর্টকাট, একদম শর্টকাট। ঠিক আছে, তোমাকে এখানে জাস্ট কি করতে হবে, উপরে বিশেষ নির্বাচন দেওয়া আছে, তুমি জাস্ট এখানে লিখবে দেওয়া আছে লিখবে, প্রমাণ করা যা লাগবে করতে হবে যে লিখবে। একবার ত্রিভুজ ক্ষেত্র দেখো, একবার ত্রিভুজ ক্ষেত্র AXY টা বের করবে, AXY সমান আমরা কি লিখতে পারি, সমান হাফ ইন্টু ত্রিভুজ ক্ষেত্র ABY। ঠিক আছে, ঠিক আছে কিনা? আরেকবার দেখো ত্রিভুজ ক্ষেত্র ABY সমান লিখতে পারি হাফ ইন্টু ত্রিভুজ ক্ষেত্র ABC। শর্ত কি, শর্ত কি লিখবো এখানে, পাশা শর্ত কি লিখবো, যেহেতু ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তার মানে ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, এটাই শর্ত। তাহলে এখন আমি ABY টা এখানে বসাই দিলে তো কাম খালাস। তাহলে এখন দেখো ত্রিভুজ ক্ষেত্র AXY, দেখো ত্রিভুজ ক্ষেত্র AXY এর ক্ষেত্রফল হাফ ইন্টু, দেখো ত্রিভুজ ক্ষেত্র ABY সমান কত পাইছি, হাফ ইন্টু ত্রিভুজ ABC। তাহলে হাফ হাফ গুণ করলে 1/4 ইন্টু ত্রিভুজ ABC, বাস প্রমাণ হয়ে গেছে। ধাপ 1, ধাপ 2, ধাপ 3 শেষ। ধাপ 1, 2, 3টা ধাপে শেষ। ঠিক আছে, বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। তুমি এটা চাইলে 2টা ধাপে শেষ করতে পারো। তুমি একটা কাজ করতে পারো, প্রথমে ত্রিভুজ ক্ষেত্রে ABY টা বের করে ফেলো ধাপ 1 দিয়ে, ধাপ 1 দিয়ে ত্রিভুজ ক্ষেত্রে ABY টা বের করে ফেলো। ধাপ 2 দিয়ে দেখো, ধাপ 2 দিয়ে ত্রিভুজ ক্ষেত্রে AXY টা বের করার পর এই যে ABY এর জায়গায় মানটা বসায় দাও, শেষ। 2টা ধাপে শেষ। তুমি প্রথমে এটা করবে, তারপর এটা করবে, 2টা ধাপে এটা শেষ। তোমাকে জাস্ট প্রথমে লিখতে হবে কি, এখানে প্রত্যেকটা ধাপে তোমাকে লিখতে হবে ত্রিভুজ ক্ষেত্র কোনটা, মধ্যমা কোনটা, এটা লিখতে হবে। যেমন তুমি লিখতে পারো ত্রিভুজ ABY এর মধ্যমা XY হলে, তখন তুমি এটা লিখে দাও। সেম ভাবে ত্রিভুজ ABC এর মধ্যমা BY হলে, তখন তুমি সত্যটা লিখে গেল। বাস এটাই। বোঝা গেছে কিনা? এভাবে তুমি 2টা ধাপে কিন্তু এটা শেষ করে দিতে পারবে। আচ্ছা, এরপর আমরা দেখবো পিথাগোরাসের উপপাদ্য। মানে এখানে সবগুলো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হবে। মানে কি, আমরা কিছুক্ষণ আগে যেটা করছিলাম, কিছুক্ষণ আগে কি করছি, আমরা কোনটা প্রমাণ করছি, অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান লয় স্কয়ার প্লাস ভূ স্কয়ার। এটা আমরা প্রমাণ করছি, কিছুক্ষণ আগে প্রমাণ করছি এটা। ঠিক আছে কিনা? তো এইটা দিয়ে আমরা সবগুলো প্রমাণ করে ফেলতে হবে। জাস্ট ওই সত্যটাই কাটাবো, একটাই সত্য। সেটা কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সবগুলোতে একদম সহজ, এগুলো একদম সহজ, এগুলো একদম পানিবাদ। তুমি শুধু পিথাগোরাসের উপপাদ্য খাটালে হয়ে যাবে। আসো প্রথমটা দেখো, এটা সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, আমি এমনি বুঝাই দিচ্ছি। দেখো, যে কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্ধেক। একদম সিম্পল। আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করবো। প্রথমে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এই যে ধরো এটা একটা বর্গক্ষেত্র, আমি একটা কর্ণ দিব। এই কর্ণ দিলে আমাদের সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। দেখো, কর্ণ দিলে আমাদের সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। কর্ণ দিলে আমাদের কি হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ। এটা ধরো ABCD দিলাম। কি বলছে, আমাকে প্রমাণ করতে বলছে কি, যে কোনো বর্গ তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্ধেক। তার মানে যে কোনো বর্গক্ষেত্র ধরো আমি ABCD ধরলাম, তার মানে ABSK যেটা আছে, হ্যাঁ ABSK যেটা আছে সেটা হবে কর্ণের উপর, মানে AC এর উপর, AC এর উপর বর্গক্ষেত্রের অর্ধেক। এটা প্রমাণ করতে বলছে। তার মানে যে কোনো বর্গক্ষেত্র মানে AB স্কয়ার সমান তার কর্ণের উপর, মানে AC এর উপর বর্গক্ষেত্র AC স্কয়ার এর অর্ধেক, মানে ABSK সমান হাফ AC স্কয়ার প্রমাণ করতে বলছে। তাই পিথাগোরাস খাটা দেখো, এখানে ত্রিভুজ ABC হতে পাই। দেখো, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ABC হতে পাই। কি পাই, AC স্কয়ার সমান কি লেখা যায় বলো, AC স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লেখা যায় কিনা? পাশে লিখে দিবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। কি লিখে দিবে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এবার আসো, AC স্কয়ার সমান, দেখো ABBC সমান কিনা, কেন এরা বর্গক্ষেত্র, ABBC সমান কিনা লেখা যায় কিনা, তাহলে AB স্কয়ার প্লাস কি লেখা যায়, AB স্কয়ার লেখা যায় কিনা, যেহেতু ABCD একটি বর্গক্ষেত্র। বাস, বা AC স্কয়ার সমান 2AB স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি AB স্কয়ার সমান হাফ AC স্কয়ার। প্রমাণ হয়ে গেছে। তোমাকে এটা উল্টা করে দিতে পারে, যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই বর্গক্ষেত্রের দ্বিগুণ, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র উক্ত বর্গক্ষেত্রের দ্বিগুণ। এটা দিতে পারে, দুইটাই দিতে পারে। এগুলো সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট। আমি বলি প্রথমে বিশেষ নির্বাচন, মনে করি ABCD বর্গক্ষেত্র, AC তার কর্ণ, প্রমাণ করতে হবে যে AB স্কয়ার সমান হাফ AC স্কয়ার। ঠিক আছে, বাস। এবার আসো
অঙ্কনে কিছু নাই, প্রমাণে গিয়ে জাস্ট লিখবে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, বাস এতটুকুতে করে দিয়ে এক ধাপে শেষ। বুঝে গেছে? এই পাশে সত্য লিখবে পিথাগোরাসের উপপাদ্য। কি বলছি বুঝছো? মনে করি এবিসিডি একটি বর্গক্ষেত্র, এসি তার কর্ণ, প্রমাণ করতে হবে যে এসি এবি স্কয়ার সমান হাফ এসি স্কয়ার। অঙ্কন টঙ্কন নাই, প্রমাণে গিয়ে জাস্ট সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই দিয়ে পিথাগোরাসের উপপাদ্য খাটিয়ে করে ফেলবে, শেষ। একদম সিম্পল, এগুলো সংক্ষিপ্ততা আসবে। আচ্ছা দেখো এখন কি বলছে, এখানে কি বলছে দেখো, এবিসি ত্রিভুজের কোণে সমান এক সমকোণ ডিএসি এর উপরস্থ একটি বিন্দু প্রমাণ করো যে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করো তোমরা, তুমি যখন মাথায় স্কয়ার দেখবে, তখনই পিথাগোরাসের উপপাদ্য খাটাই দিবে, শেষ। মাথায় স্কয়ার দেখলে পিথাগোরাস, ঠিক আছে? তুমি সবসময় এই পিথাগোরাসের ম্যাথগুলো বাম পক্ষ থেকে করবে, সবসময় বাম পক্ষ, ডান পক্ষ কি আছে এটা দেখার দরকার নেই। তোমার শুরুটা হবে বাম পক্ষ থেকে। বাম পক্ষ থেকে তুমি পিথাগোরাসের উপপাদ্যটা খাটাবে, বাম পক্ষ দেখে তুমি পিথাগোরাসের উপপাদ্য খাটাই দিবে, শেষ হয়ে যাবে। একদম সিম্পল, তুমি করে দেখো, আমি সবগুলো করে দেখবো, তুমি এখানের মধ্যে একটা মিল খুঁজে পাবে। এখানে জাস্ট আমরা বাম পক্ষ থেকে পিথাগোরাসের উপপাদ্যটা খাটাবো, ঠিক আছে? এইটুকু আমি জাস্ট তোমাদের প্রমাণটা করে দিচ্ছি, বিষয় নির্বাচন এখানে করাই আছে, আমি জাস্ট তোমাদের প্রমাণটা বুঝাই দিচ্ছি। এখানে মেন কথা হলো বোঝানো, মেন কথাটা হলো, মেন জিনিসটা হলো এখানে বুঝতে হবে তোমাকে। তাহলে দেখো, এখানে আমি একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করলাম, কোণ এ এক সমকোণ বলছে, এখানে কোণ এ দিলাম, ঠিক আছে? কোণ এ এক সমকোণ বলে দিছে, এখানে কোণ এ দিলাম। তারপর বলছে ডিএসি এর উপরস্থ একটি বিন্দু, ধরো এখানে আমি এটাকে সি দিলাম, এটাকে বি দিলাম, এই যে মনে করে এটা হলো আমাদের ডি, ঠিক আছে? এসি এর উপরস্থ একটা বিন্দু। এখন আমি জাস্ট কি করব, বিডি যোগ করব, কারণ আমাদের প্রমাণে বিডি আছে, ঠিক আছে কিনা? তাহলে আমরা বিডি যোগ করে ফেলি, এই বিডি যোগ করলাম, বাস হয়ে গেল। এখন বাম পক্ষে কি আছে, বিসি আছে, বাম পক্ষে কি আছে, এডি আছে। তাহলে এখন বলো তো, এখানে এখানে বিসিটার সমকোণী ত্রিভুজ কোনটা? বিসি এর সমকোণী ত্রিভুজ ভালো করে দেখো, বিসিডি। তাহলে এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য খাটিয়ে বিসি স্কয়ার মান বের করো। আবার একটু খেয়াল করো, দেখো এডি, এডি এর সমকোণী ত্রিভুজ কোনটা? এডি এর সমকোণী ত্রিভুজ হলো বিডিএ বা বিএডি। তাহলে এই বিএডি তে পিথাগোরাসের উপপাদ্য খাটিয়ে এডি স্কয়ার মান বের করো, তারপর দুইটা যোগ করে দাও, শেষ হয়ে গেছে, কাম খালাস, ঠিক আছে? এখানে কথা হলো, যোগ করার পরে যদি কোনো শর্ত থাকে সেটাও পিথাগোরাস হয়। ধরো যোগ করার পরে কোনো কিছু আসে নাই, ওইটা আনার জন্য তোমাকে আবার পিথাগোরাসে অ্যাপ্লাই করতে হবে। তার মানে এখানে তোমার শুধু পিথাগোরাসের উপপাদ্যই ঘুরে ফিরে অ্যাপ্লাই হবে, আর কিছু অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে আসো আমরা একটু করে ফেলি। তাহলে প্রথমে আমরা ত্রিভুজ বিসিডি, দেখো সমকোণী ত্রিভুজ, আমি প্রমাণটা করে দিচ্ছি, সমকোণী ত্রিভুজ। দেখো তোমাদেরকে তো উপপাদ্য করার নিয়ম, প্রথমে চিত্র, বিশেষ নির্বাচন, অঙ্কন থাকলে অঙ্কন, প্রমাণ, ঠিক আছে? বিশেষ নির্বাচন এখানে জাস্ট লিখবে কি, দেওয়া আছে এবিসি ত্রিভুজের কোণে সমান এক সমকোণ ডিএসি এর উপরস্থ একটি বিন্দু বি কমা ডি যোগ করি, প্রমাণ করতে হবে যে এটা সমান এটা। এখানে আর অঙ্কন লাগবে না, তুমি এখানে বিশেষ নির্বাচন লিখে দিবে, বি কমা ডি যোগ করি, প্রমাণ করতে হবে যে এটা, শেষ, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ পি এ এবিসি লিখতে পারি, সমকোণী ত্রিভুজ এবিসি হতে পায়, এই যে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পায়, এই যে সমকোণী ত্রিভুজ এবিসি হতে কি পাই, বিসি স্কয়ার সমান, দেখো বিসি স্কয়ার সমান কি লেখা যায়, দেখো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, লেখো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। পাশাতে কি লিখবো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পাশে কি লিখবো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, বাস হয়ে গেছে, একটা ধাপ শেষ, আমাদের ধাপ একটা শেষ, ধাপ একটা শেষ, একটা ধাপ শেষ। এবার আসো 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ দেখো, ত্রিভুজ বিডি, ত্রিভুজ এবিডি, এবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিডি হতে পাই, সমকোণী ত্রিভুজ এবিডি হতে পারে। দেখো কি লেখা যায়, দেখো বিডি স্কয়ার সমান কি লেখা যায়, বিডি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার। কিন্তু আমার লাগবে কি, আমার লাগবে হলো এডি। তাহলে এখান থেকে এডি স্কয়ার মান বের করব, সুতরাং এডি স্কয়ার সমান কি লেখা যায় বলো, বিডি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, বাস। ধাপ 1 আর 2 কি করব, যোগ করব, যেহেতু ওরা যোগ করতে বলছে, বিয়োগ করলে বিয়োগ করব। তাহলে 3 নম্বর ধাপে গিয়ে আমরা কি করব, 3 নম্বর ধাপে গিয়ে আমরা কি করব, 3 নম্বর ধাপে গিয়ে আমরা যোগ করে দিব, এই যে ধাপ 1 ও 2 যোগ করে পাই, ধাপ 1 ও 2 যোগ করে পাই, ধাপ 1 ও 2 যোগ করে পাই, এই যে যোগ করে পাই, যোগ করো, বিসি স্কয়ার সাথে এডি স্কয়ার যোগ করো, তাহলে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান, এই যদি আমি যোগ করি, এই যে বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার, হ্যাঁ, প্লাস বিডি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, সরি এটা তো এবি স্কয়ার, এই
তাহলে দেখো বিসি স্কয়ার সমান আমরা কি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, হ্যাঁ এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, আর এডি স্কয়ার সমান কি পাইছি বিডি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এখন দেখো তো উভয় পক্ষ থেকে, স্যার দেখো উভয় পক্ষ বলতেছি, এখানে ডান পাশে আমাদের এবি স্কয়ার কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। বাস প্রমাণ হয়ে গেছে, বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার হয়ে গেছে কিনা। আমরা এটাকে একটু সিরিয়াল করে লিখি, বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। দেখো এখন তোমাদেরকে একটা কথা বলি, ধরো যোগ করার পর ডান পাশে ধরো আমাদের কাঙ্ক্ষিতটা আসে নাই, তাহলে আবার পিথাগোরাস, ধরো বিডি আর এসি আসে নাই, তাহলে আবার পিথাগোরাস মারো, দেখবে বিডি এসির সাথে কার রিলেশন আছে ওইটা দেখে আবার পিথাগোরাস মারো। তার মানে এখানে যদি সেকেন্ড কোন সত্য হয় সেটা পিথাগোরাস, থার্ড কোন সত্য হলে সেটাও পিথাগোরাস, মানে এক কথা পিথাগোরাস, স্কয়ার থাকলে পিথাগোরাস। বাস হয়ে গেছে প্রমাণ। বোঝা গেছে কিনা, বোঝা গেছে কি না, বলো বলো বলো, বোঝা গেছে কিনা, বোঝা গেছে। এরপরে দেখো ত্রিভুজ পিকিউআর এ কিউডি একটি মধ্যমা, পিকিউ সমান কিউআর সমান পিআর, মানে এক কথায় তোমার ত্রিভুজ পিকিউআর একটা সমবাহু ত্রিভুজ, তোমাকে এখানে এটা না বলে সমবাহু ত্রিভুজও বলে দিতে পারে। তো আমরা একটা সেম ভাবে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব, এবার একটা সুন্দর দেখে সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। এই যে সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তো এখন বলছে কি পিকিউআর, কিউডি একটি মধ্যমা বলে দিছে, কিউডি একটি মধ্যমা, তাহলে কিউটাকে এখানে রাখি, এটা কিউ, ঠিক আছে, এটা পি, এটা আর, বাস। তো আমাকে বলেছে কি মধ্যমা, তা মধ্যমা করো, এই যে মধ্যমা, ঠিক আছে, কি মধ্যমা, কিউডি একটি মধ্যমা বলে দিয়েছে, এই যে যোগ করে দিই, বাস হো গায়া হো যায়া, এই যে তাহলে কিউডি একটা মধ্যমা, ঠিক আছে। দেখো তোমাদেরকে একটা কথা বলি, সমবাহু ত্রিভুজের যেটাই মধ্যমা সেটাই উচ্চতা, সমবাহু ত্রিভুজের মধ্যমা যেটা উচ্চতা সেটা, এক কথায়। আর মধ্যমা বলার উচ্চতা বলো ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে, সমবাহু আর সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা যেটা উচ্চতা সেটা, আর এরা কি করে ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে বিভক্ত করে। তার মানে এখানে মেইন কথা হলো পিডিআর কিউআর ডিআর সমান, ঠিক আছে। আচ্ছা দেখো আমি কি বলছিলাম সবসময় বাম পক্ষ থেকে পিথাগোরাসের উপপাদ্য খাটাও, তাহলে হয়ে যাবে। দেখো বাম পক্ষে কি আছে, দেখো তো বাম পক্ষে কি আছে, দেখো বাম পক্ষে আছে কিউডি আছে, জাস্ট কিউডি স্কয়ার মান বের করো, বাস। কিউডি এর সমকোণী ত্রিভুজ কোণে, দেখ কিউডি এর সমকোণী ত্রিভুজ কোণে, কিউডিআর করো তাহলে। এই যে সমকোণী ত্রিভুজ কিউডিআর হতে পায়, এই যে কিউডিআর হতে পায়, কি লেখা যায় বলো, অতিভুজ স্কয়ার কিউআর স্কয়ার সমান কিউডি স্কয়ার প্লাস ডিআর স্কয়ার। ওকে ঠিক আছে মানলাম, এখান থেকে কিউডি স্কয়ার মানটা বের করে ফেলো। তো কিউডি স্কয়ার সমান কি লেখা যায়, কিউআর স্কয়ার মাইনাস ডিআর স্কয়ার, ঠিক আছে। এই বাস কিউডি স্কয়ার পেয়ে গেছি, হো গয়া। এখন একটা জিনিস খেয়াল করো, ডিআর আর পিডি সেম কিনা বলো, ডিআর আর পিডি কি সেম, ডিআর আর পিডি কে সেম লেখা যায় কিনা, এরা সেম কিনা। এখন তোমাদেরকে একটা কথা বলি, আমাদের ওই পাশটাতে কি আছে, পিকিউ আছে। তো আমি একটা কাজ করি, সেটা কি, এখানে আমরা কিউআর স্কয়ার কে দেখো, কিউআর স্কয়ার কি পিকিউ স্কয়ার লিখলে কি গুণা হবে বলো, লিখলে কি গুণা হবে বলো, লিখলে কি কোনো গুণা হবে, কিউআর কে আমি পি কিউ লিখলে কি গুণা হবে দেখি বলো, কোনো গুণা হবে। এবার দেখো আমাদের বাম পাশে কি আছে, 4 আছে, তাহলে উভয়পক্ষে 4 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। 4 দিয়ে গুণ করে যে 4 কিউডি স্কয়ার, এটা হবে 4 পি কিউ স্কয়ার মাইনাস এটা হবে 4 ডিআর স্কয়ার, ঠিক আছে, 4 ডিআর স্কয়ার। তো এখানে লিখতে পারি আমরা 4 কিউডি স্কয়ার সমান 4 পি কিউ স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 2 ডিআর স্কয়ার। দেখো তো দুইটা ডিআর মানে কি একটা পিআর না, দুইটা ডিআর মানে একটা পিআর কিনা বলো, দুইটা ডিআর মিলে কি হয় একটা পিআর, আর পিআর পি কিউ কিউআর তিনটাই তো সমান, তাহলে কি আমরা বলতে পারি না, আমরা কি বলতে পারি না পিআর স্কয়ার সমান পি কিউ স্কয়ার, বাস। যেহেতু ওই যে সত্য লেখাই আছে, পি কিউ সমান কিউআর সমান পিআর, এই যে সত্য লেখা আছে, সুতরাং আমরা কি লিখতে পারি,
4qd স্কয়ার সমান 3pq স্কয়ার, বাস সমান। আমরা কাজ করব বাম পক্ষ থেকে, কাজ করব বাম পক্ষ, ঠিক আছে। খারাপ কি পিথাগোরাস, 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 ঠিক আছে। ওকে, বুঝা গেছে। আমি জাস্ট তোমাদের প্রমাণটা করিয়ে দিচ্ছি। এখানে সত্য কি হবে, এখানে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, হ্যাঁ। তারপর এখানে সত্য হবে যে পি কিউ কিউ আর সমান আর পি কিউ কিউ আর সমান পি আর, ওভাবে সাইড দিয়ে গুণ করবে, এখানে এক পাশে লিখতে হবে, ঠিক আছে। এই দু একটা সত্য হবে জাস্ট, এখানে আর কিছু না। বোঝা গেছে কিনা? বোঝা গেছে। এরপরে দেখো, এই যে আমরা এখন সেরা 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 প্রমাণে চলে আসছি, যেটা আসার সম্ভাবনা 100%। প্রিটেস্টে এটা কিন্তু বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে, এটা বুঝতে হবে। দেখো কি বলছে, এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বিসি এর অতিভুজ এবং পি বিসি এর উপর যে কোনো বিন্দু প্রমাণ করে যে পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার সমান 2পি স্কয়ার। এটা তোমাকে প্রমাণ করতে হচ্ছে। আমি কি বলছিলাম, বাম পক্ষ থেকে কাজ করব। আমি একবার পিবি স্কয়ার মান বের করব, আমি একবার পিসি স্কয়ার মান বের করব, তারপর দুইটা যোগ করে দিব, শেষ। ওকে, তা আমি একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকবো, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, আঁকি। এই যে, তাহলে এটা গেল আমাদের সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বিশেষত্ব যেটা, সেটা প্রত্যেকটা কোণ 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে, এবং লম্ব আর ভূমি সমান হবে। সমদ্বিবাহু দুই বাহু সমান হবে, লম্ব আর ভূমিটা সমান হবে, ঠিক আছে কিনা? তাহলে সমদ্বিবাহু দেখো কি বলছে, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলেই দিছে। তাহলে এ বি সি লিখলে কি গুণ হবে, এ বি সি লিখলাম, ঠিক আছে। বিসি এর অতিভুজ, আচ্ছা বিসি অতিভুজ বলে দিছে, এখানে আমাকে কিন্তু বলে দিছে বিসি অতিভুজ, তাহলে আমরা এভাবে লিখি বিসি, তাহলে এটাই পি বিসি এর উপর যে কোনো একটা বিন্দু, তার মানে আমি একটা বিন্দু দিলাম পি, ঠিক আছে। এই প্রমাণ করতে হবে যে পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার সমান 2পি স্কয়ার। তাহলে দেখো পিবি স্কয়ার পিসি স্কয়ার 2পি, দেখো তো পিবি এর কি সমকোণী ত্রিভুজ আছে, পিসি এর কি সমকোণী ত্রিভুজ আছে, তো তাদের সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এখানে আমরা যে কাজটা করব, আমরা এবি এর উপর একটা লম্ব টানবো, এসি এর উপর একটা লম্ব টানবো, তাহলে দেখো তো আমি দুইটা ত্রিভুজ পেয়ে গেছি, ঠিক কিনা? এই যে দুইটা লম্ব টানছি, জাস্ট আর কিছু না। একটা ধরো এটার নাম দিলাম আমি ই, এটার নাম দিলাম ধরো এফ। কেন লম্ব টানছি, কেন লম্ব টানছি? কারণ আমি যে পিবি স্কয়ারটা খাটাবো, তার সমকোণী ত্রিভুজ লাগবে না? তার কি সমকোণী ত্রিভুজ লাগবে না? আমি যে পিসি স্কয়ার খাটাবো, পিথাগোরাস যে খাটাবো, তো তাদের সমকোণী লাগবে না? আমি দুইটা লম্ব টানছি, পি লম্ব এবি, পি এফ লম্ব এসি, অঙ্কনে লিখে দিব। তারপর আসছে পিএ, পিএ 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 যোগ করিয়ে এই পিএ পিএ, ইচ্ছা এটা দিয়ে করে দিই, পিএ 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 ও পিএ পিএ, এই যে পিএ হয়ে গেল আমাদের চিত্র, বাস এটাই হলো আমাদের চিত্র। পিথাগোরাস কাটাও, পিথাগোরাস পিথাগোরাস। এবার একটু তোমাদেরকে বলি, আমি আগেই প্রমাণ করছি, দেখো এটা যেহেতু 90 ডিগ্রি, খেয়াল করো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কেন আমি লম্ব অঙ্কন করছি। তাহলে এই দুইটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এগুলো আবার সেম ভাবে ঘুরে ফিরে 45, কারণ সি কোণ তো আগে থেকে 45 ডিগ্রি, তার মানে এটাও সমদ্বিবাহু সমকোণ, তার মানে প্রত্যেকটা সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজ। তুমি যদি ফি এখানে আঁকো, সেম সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজই হবে, সিম্পল, ঠিক আছে, সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজই হবে। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা জাস্ট ওই যে যেটা বলছিলাম পিবি স্কয়ার আর পিসি স্কয়ার মানটা বের করব। আগে তোমাদের করে দেখাই, দেখো পিবি স্কয়ার মান বের করি, আচ্ছা করি। পিবি স্কয়ার সমান কি লেখা যায় বলো, কি লেখা যায় বলো, তোমরাই বলো। পিবি স্কয়ার সমান বি স্কয়ার প্লাস পি স্কয়ার লেখা যায় কিনা? বি স্কয়ার প্লাস পি স্কয়ার লিখলাম, বাস হয়ে গেল, পিবি স্কয়ার মান বের করে ফেলছি। এবার আসো পিসি, পিসি স্কয়ার সমান কি লেখা যায় বলো? পিএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার, পিসি স্কয়ার সমান যেটা লিখতে পারি পিএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, তোমাদের বলি, বি বি এর সাথে কি পি এ কোনোভাবে কানেক্টেড? কথা বুঝো, বি এর সাথে কি পি এ কোনোভাবে কানেক্টেড? দেখো বি এর সাথে পি এ কিন্তু কোনোভাবে কানেক্টেড না, কিন্তু পি এর সাথে তো কানেক্টেড। তাহলে আমি একটা কাজ করি, এইখানটাতে আমরা বিটাকে পি লিখলে কি গুণা হবে আমাদের? দেখি বলো, গুণা হবে বলো, গুণা হবে কিনা? কোনোভাবে গুণা হচ্ছে না, তাহলে আমি এখানে 2পি স্কয়ার পেয়ে যাচ্ছি। কেন?
কেন কেন? যেহেতু তোমার তোমার পিবিই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এই জন্য এই দুইটা কি সমান। কেন সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ? কারণ পি লম্ব এবি, আর এগুলো তো আগে থেকেই 45 ডিগ্রি, ঠিক আছে কিনা? তাহলে এখানে আমরা 2p² পেয়ে গেছি, গেল। এবার দেখো pc² সমান কি লেখা যায়? pf² প্লাস cf²। এখন কথা হলো কোনটা কানেক্টেড, সিএফ কি পি এর সাথে কানেক্টেড না পিএফটা কানেক্টেড? পিএফটা কানেক্টেড, তাহলে আমি একটা কাজ করি, আমরা সিএফ যেটা আছে এটাকে পিএফ লিখি, কারণ এই দুইটা সমান, এই দুইটা সমান, ঠিক আছে? তাহলে লিখে ফেলি pf² প্লাস pf² সমান 2pf²। ওকে, 2pf²। ওকে, তাহলে এবার আসো যোগ করো, pb² প্লাস pc² সমান, ঠিক আছে, সমান কি 2 ইন্টু p² প্লাস pf²। এবার সবাই একটু খেয়াল করে দেখো পিই আর এফ সমান কিনা, বলো পিই আর এফ সমান কিনা? কেন? যেহেতু আয়তক্ষেত্রে বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, ঠিক আছে, এটা একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রে বিপরীত বাহু পরস্পর সমান হবে। তাহলে আমি এখানে এখানে আমরা এখানে আমরা পি কে যদি এফ লিখি, গুণা হবে, দেখি বলো তো, গুণা হবে, এই গুণা হবে, এই গুণা হবে, তাহলে দেখো এখানে এফ² প্লাস পিএফ² সমান কি লেখা যায়? হয়ে গেছে প্রমাণ, 2p²। এই প্রমাণিত, প্রমাণিত। আমি একসাথে করে দিচ্ছি আর কি। দেখো তোমাদের কেন যেভাবে করতে হবে ধাপ, আমি তোমাকে ধাপ করে দিচ্ছি। তুমি 1 নম্বর ধাপে pb² বের করবে, 2 নম্বর ধাপে pc² বের করবে, 3 নম্বর ধাপ যেটা আছে ওইখানে এটা কর, 3টা ধাপে শেষ হবে। একটু কথা বলিনি, এই যে তুমি যখন বি কে পি লিখতেছো তখন পাশে শর্ত যেটা লিখবে, যেহেতু পি লম্ব, দেখো পি লম্ব এবি, পি লম্ব এবি হওয়ায় ত্রিভুজ, দেখো পি লম্ব এবি হওয়ায় পিবি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বাস। তারপর সেম ভাবে পিএফ লম্ব এসি হওয়ায় পিসিএফ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বাস। এই সত্য দুইটা এখানে লিখলে হয়ে যাবে। তারপর 3 নম্বর ধাপে গিয়ে সেম ভাবে লিখবে, এখানে কি পিথাগোরাসের উপপাদ্য, তুমি লিখবে কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখে দিবে p², এখানে পাঠাতে লিখবে। দেখো পিএ যেটা আছে আমি কোন ত্রিভুজ থেকে আনছি দেখি, বলো, আমরা মূলত এপিএফ সমকোণী ত্রিভুজ থেকে আনছি। তুমি চাইলে এটা আলাদাভাবে করতে পারো, তাহলে ধাপ আরেকটা বেড়ে যাবে, দরকার নেই। তুমি পাশে দিয়ে লিখবে সমকোণী ত্রিভুজ এপিএফ এ পিথাগোরাসের উপপাদ্য, সমকোণী ত্রিভুজ এপিএফ এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে, শেষ। সমকোণী ত্রিভুজ এপিএফ এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে, তারপর এটা সমান এটা লিখে দিই, বাস, শেষ। 3টা ধাপে শেষ। ধাপ 1, ধাপ 2, ধাপ 1 এ pb² মান বের করব, ধাপ 2 এ pc² মান বের করব, ধাপ 3 এ দুইটা যোগ করে দিব। এখানে p আর f টা সমান কেন হবে? আয়তক্ষেত্র হওয়ার কারণে এরা সমান হবে, বাস। পিথাগোরাস উপপাদ্য খাটাই দাও, p², ঠিক আছে। কিন্তু এটা আমরা অনেকে কি করি, এলোমেলো করে ফেলি। দেখো তুমি চাইলে পিসিটা আগে, এখানে আগে পরে কোনো বিষয় না, তুমি মোটামুটি 70 কাটাইলে হবে। এখানে এক কথায় পিথাগোরাস কি বলছে, এখানে সবসময় আমরা পিথাগোরাসটাই কাটাবো, ঠিক আছে। পিথাগোরাস কাটালে হয়ে যাবে। বোঝা গেছে কিনা? বোঝা গেছে? বুঝতে পারলে হয়েছে, তুমি কিভাবে করো সেটা ম্যাটার না, তুমি বুঝতে পারলে হয়েছে, ঠিক আছে। এখানে জাস্ট তুমি বিশের নির্বাচন এটা যেটা আছে লিখে দিবে, হ্যাঁ। তুমি পিবিসির উপর যে কোনো একটা বিন্দু, আমি এখানে যা যোগ করছি, আমি এখানে অঙ্কনে কি করছি, পি লম্ব এবি অঙ্কন করি, পিএফ লম্ব এসি অঙ্কন করি, পি কমা এ যোগ করি, যে 3টা কাজ করছে এটা অঙ্কনে লিখে দিবে। তারপর প্রমাণের ধাপ 1, 2, 3টা ধাপে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেছে? লাস্ট দেখো এটা করলে আমাদের শেষ। ত্রিভুজ এবিসি এর কোণ সি স্থূলকোণ এডিবিসি এর উপর লম্ব দেখাও যায় এবি। দেখো আমি তোমাদের বারবার বলছি কি করব, আমরা সবসময় বাম পক্ষ থেকে কাজ করব। এবি এর সমকোণী ত্রিভুজ কাটাবো, শেষ। তো প্রথমে একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, তাহলে আঁকি। এই যে ধরো এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, এখানে আঁকি। এই যে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, বাস হয়ে গেল। বা যে স্থূলকোণ আঁকো, সূক্ষ্মকোণ আঁকো, যা আঁকো, সমকোণী ত্রিভুজ ছাড়া তুমি পিথাগোরাস উপপাদ্য কি খাটাইতে পারবে? তো এখানে আমাকে যেটা করতে হবে, দেখো এডিবিসি এর উপর লম্ব বলে দিছে, আমাকে এটা না বললেও করতে হইতো, যদি নাও বলতো আমাকে তারপর আমাকে করতে হইতো। ধরো আমাকে ওরা বলে নাই, তা আমাদের সূত্র খাটানোর সত্ত্বে আমাকে করতেই হবে, ঠিক আছে। এসিবি, তাহলে আমাকে এডিবিসি এর উপর লম্ব, তার মানে এ বিসি এর বর্ধিতাংশের উপর লম্বটা অঙ্কন করব, লম্ব অঙ্কন করব, ঠিক আছে। বর্ধিতাংশের উপর লম্বটা অঙ্কন করব। তাহলে আমরা যেটা করব, এটাকে কিছুটা বাড়াই দিব,
এখানে কিছুটা বাড়াই দিব, এই কিছুটা বাড়াই নিব, এই যে তারপর এটার উপর লম্ব টানবো, ঠিক আছে, এটা মুছে দিলে হয়ে যাবে, ঠিক আছে, এটা চু চু চু। আচ্ছা, তাহলে আমরা নাম দিই এসিবি, এটা কি দিই, বাস, এই আমাদের চিত্র হয়ে গেছে। আমরা বিসি এর উপর, বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব অঙ্কন করব, ঠিক আছে। তো আমার তো সব তো দেওয়াই আছে, প্রমাণ করা এডি বিসি এর উপর লম্ব দেখাও, সব তো দেওয়াই আছে, এখানে এক্সট্রা আমাকে কোনো অঙ্কনও করতে হচ্ছে না, জাস্ট আমি প্রমাণটা করে দিলে হবে। দেখো বাম পাশটাতে কি আছে, দেখো বাম পাশ আছে এবি স্কয়ার, তাহলে এবি এর সমকোণ ত্রিভুজ কোনটা, দেখো ভালো করে, এ বি ডি, আবার এবিসি না কিন্তু, এবিসি স্থূলকোণী হবে, এ বি ডি সমকোণী হইতে হবে, ঠিক আছে। তাহলে আমি সমকোণ ঘাটাও, খাটাও খাটাও, এই যে সমকোণী, সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পাই, একটা ধাপে শেষ। তাহলে দেখো এ বি স্কয়ার সমান কি লেখা যায়, এ বি স্কয়ার সমান লেখা যায়, দেখো এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এই এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আচ্ছা দেখি বলো তো, এখানে আমি যে এডি বিডি স্কয়ার লিখলাম, ঠিক আছে, মানলাম, কিন্তু আমাদের এখানে আছে কি এসি বিসি। তো এখন দেখবো এডি বিডির সাথে এদের কোনো রিলেশন আছে কিনা, আছে, দেখো এডির সাথে এসি রিলেশন আছে, তারপর বিডির সাথে বিসি রিলেশন আছে, ঠিক আছে। তা আমরা কাজ করে ফেলি, দেখো এখানে বললাম কি, সেকেন্ড কোনো সত্য থাকলে সেটা পিথাগোরাসই হবে, এক কথায় শেষ। তাহলে এখন আমাকে বলো, এডি এর সাথে যদি এসি কানেক্টেড, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি না, দেখো তো এসি স্কয়ার সমান কি লেখা যায়, বলো এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার লেখা যায়। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি, এডি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার লেখা যায় কিনা, বাস এইটুকু আমরা এখানে লিখে দিব। এডি স্কয়ার সমান কি লেখা যায়, এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, লেখো এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, ঠিক আছে, এই যে এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এখন তুমি পাশে কি লিখবে, পাশে লিখবে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এডিসিএ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে, শেষ। পাশে লিখবে সমকোণী ত্রিভুজ এডিসিএ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে, বাস। এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার ওইটা লিখে দিই, সমকোণী ত্রিভুজ, এই যে আরেকটা বলি, তুমি এটাও লিখতে পারো, সমকোণী ত্রিভুজ এডিসিএ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই এডি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, এটা পাশে লিখে দিতে পারো, না লিখলেও সমস্যা নেই, সত্যটা লিখলে হবে। এবার আসো বিডি কে কি বানাইতে হবে, আমার বিডি কে বানাইতে হবে বিসি। দেখো তো বিডি সমান কি, দেখো বিসি প্লাস সিডি না, দেখি বলো তো, এই বিডি সমান কি বিসি প্লাস সিডি, মানে বিডি এর ভিতর তো বিসি আছে, এই বিডি এর মধ্যেই তো বিসি আছে, তাহলে আমি বিডি কে লিখবো বিসি প্লাস সিডি, হয়ে গেল, হয়ে গেল, বিডি কে লিখবো বিসি প্লাস সিডি, বাস, বাইরে কি স্কয়ার বা এবি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, পাশা সত্য লিখতে হবে মাস্ট, দুইটা সত্য এখানে, বিসি প্লাস সিডি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার দেখো সিডি স্কয়ার চলে যাবে, পাঁচ প্রমাণ হয়ে গেছে, আমাদের প্রমাণ হয়ে গিয়েছে। সুতরাং এ বি স্কয়ার সমান কি লেখা যায়, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি, বাস হয়ে গেল। বাজে আমার কথা হলো, তুমি এখন এরকম পিথাগোরাস উপপাদ্য তোমাকে যদি একটা আনকমনও দেয়, কোনো সমস্যা আছে দেখি বলো, বাম পক্ষ থেকে পিথাগোরাস উপপাদ্য কাটাবে, হয়ে যাবে, বাম পক্ষ থেকে পিথাগোরাস উপপাদ্য কাটাবে, ঠিক আছে। তো আমাদের ক্লাসটা কিন্তু এখানে সমাপ্তি হয়ে গেল। আমি কিন্তু একদম প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে একদম বুঝিয়ে দিছি, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিছি, ঠিক আছে। এখানে বিষয় নির্বাচনটা তোমরা নিজেরা করে নিতে পারবে, এটা প্রশ্নে দেওয়া থাকে, এক্সট্রা অঙ্কন থাকলে এটা আমি বলে দিছি, আর প্রমাণের ধাপগুলো দেখাই দিছি, ঠিক আছে। তো একটা জিনিস যখন আমরা ধাপ লিখবো, এখানে আমাদের করণীয় কি, একটা ধাপ লেখার সময় যখন আমি সত্যটা কাটাবো, তখন আমাকে, যখন পিথাগোরাস সত্যটা কাটাবো, তখন আমাকে লিখতে হবে সমকোণী ত্রিভুজ কোনটা, অতিভুজ কোনটা, তারপর তুমি সত্য কাটাও, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ কোনটা, অতিভুজ কোনটা, ঠিক আছে। তারপর তুমি ধরো মধ্যমা সত্য কাটাচ্ছ, ত্রিভুজ কোনটা, মধ্যমা কোনটা, সেটা লেখার পর সত্যটা কাটাও, ঠিক আছে। এই জিনিসগুলো লিখে তোমাকে সত্যটা কাটাতে হবে, ঠিক আছে। বোঝা গেছে তো ক্লাসটা কেমন লাগলো? আর বিশেষ করে ওই শিক্ষার্থীকে জানাচ্ছি যে এই ক্লাসটি, এই বিশেষ করে শিক্ষার্থী তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসটি করানোর জন্য। তোমার কারণে হয়তো অন্যান্য অনেক শিক্ষার্থী ক্লাসটি করে উপকৃত হবে।
তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো এরকম আরো ক্লাস লাগলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আরো অন্যান্য ক্লাসগুলো যারা কমেন্ট সেকশনে জানিয়েছো ওই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো। অনেকে কেমিস্ট্রি দশম অধ্যায়ের কথা বলছো, তারপর এই হায়ার ম্যাথ নবম অধ্যায়, ঠিক আছে, সবটা একসাথে নেওয়া যায় না, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমাকে নিতে হবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকো, আমাদের খান মেথড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মাঝে শেয়ার করো।